সেই কখন থেকে বসে আছি, একটা মানুষ এখনো পর্যন্ত নদী পার হতে আসলো না গো। এখন তো শীতের হাওয়া কিছুটা কমে গেছে, কিন্তু মানুষের আনাগোনা বাড়ছে না কেন? এদিকে তো আবার ক্ষুধাও পেয়েছে, বাড়িতে গিয়ে তো রান্না বান্না করে খেতে হবে। তার চেয়ে বরং আশেপাশে কোনো হোটেল থেকে খেয়ে নি। কি রে সুখেন, একা একা কি কথা বলছিস? কি আর কথা বলবো খুড়ো, বলছিলাম যে এতক্ষণ বসে থাকার পরেও কোনো মানুষজন এখনো নদী পারাপার হতে আসছে না, তাহলে আমি বরং এই ফাঁকে খেয়ে আসি। দুপুর তো গড়িয়ে গেল। তোরা যুবক ছেলে পুলে, তাই তোদের এই শীত কমে গেছে বলেই মনে হচ্ছে। কই, আমার তো মোটেও মনে হচ্ছে না যে শীত কেটে গেছে। এই তো দেখ না, নদীর চারপাশ থেকে কেমন হু হু করে বাতাস বইছে। যাই হোক, নদীর ওপারে যেতে চাইছিলাম, তুই কি আমাকে নিয়ে যেতে পারবি নাকি খেতে যাবি? না গো, তুমি যখন এসে গেছো এখন আর খেতে যাব না। তোমাকে ওই পারে নামিয়ে দিয়ে তারপরই না হয় যাব। তুমি আমার নৌকায় উঠে পড়ো। আচ্ছা সুখেন, তুই এখনো বিয়ে করছিস না কেন? তোর কি কোনো কারণে মনে হচ্ছে তোর বয়স দিনে দিনে কমছে? এখন যদি বিয়ে না করিস কি আর ভালো মেয়ে পাবি নাকি? সময়ের কাজ সময়ে করতে হয়, বুঝলি? তোর মতো বয়সে আমি তো এক ছেলের বাপ হয়ে গিয়েছিলাম, আর তুই কি না এখনো বিয়ে করতেই পারলি না। হ্যাঁ গো, তা অবশ্য তুমি ঠিক বলেছো। আমার বাবা মা তো আর বেঁচে নেই, থাকলে তারাই হয়তো দেখে শুনে ভালো একটা মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিত। কিন্তু পাড়া প্রতিবেশী তোমরা তো আসোই, তোমরাই দেখো কিছু করতে পারো কি না। তোমার জানাশোনা পরিচিত ভালো কোনো মেয়ে আছে কি? থাকলে বলো, একদিন সবাই মিলে দেখতে যাই। হ্যাঁ রে, আমার পরিচিত একটা পরিবার আছে, তাদের একটাই মেয়ে। বাবা মার যা কিছু আছে এসব ওই মেয়েই পাবে। তুই তাহলে সময় করে আমাকে জানাস কবে যেতে পারবি। আমি তাহলে মেয়ের বাড়িতে খবর দিয়ে রাখবো, তারা যেন প্রস্তুত হয়ে থাকতে পারে। ঠিক আছে খুড়ো, তাহলে সামনে শুক্রবার আমি আর তুমি গিয়ে মেয়েটা না হয় দেখে আসবো। আর এর মধ্যে তুমি যদি পারো তাহলে মেয়ের বাড়িতে খবর পাঠিয়ে রেখো যে আমরা সামনে শুক্রবারই যাচ্ছি। ঠিক আছে, তোর সাথে কথা বলতে বলতে নদীর এপারে তো চলেই আসলাম। আমি এখন যাচ্ছি, পরে কথা হবে, বুঝলি? ভালোই হয়েছে, খুড়ো শেষমেশ একটা মেয়ের সন্ধান আমাকে দিতে পেরেছে। প্রতিদিন নিজে নিজে রান্না বান্না করে খাওয়ার যে বিড়ম্বনা, তা হয়তো এবার শেষ হবে। ভাবতেই খুব ভালো লাগছে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো, তারপর 1 ঘন্টা করে মাটির উনান ধরাও, তারপর ভাত রান্না করো, সবজি কাটো, মাছ মাংস কাটো, ঘর ঝাড়ু দাও, উঠান ঝাড়ু দাও, বাজার করো, নৌকা চালাও, কাপড় ধোও। সব কাজ একা একা করতে করতে মাঝে মাঝে মনে হয় জীবন থেকে একটু রেহাই নিই। আমার সাথে যদি আরেকজন মানুষ থাকে তাহলে সব কাজেই আমাকে সাহায্য করতো নিশ্চয়ই। কি রে সুখেন, কি রান্না করছিস? ও খুড়ো, তুমি এসে গেছো। এই যে, এই পিড়েতে এখানে বসো। আমি তো কেবল ভাত বসিয়েছি, ভাতের মধ্যে 2টো আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর এখন কিছু শাক কেটে নিচ্ছি। ভাতটা হয়ে গেলে তেলের মধ্যে শাক একটু নাড়াচাড়া করে খেয়ে ফেলবো। তা তুমি কিছু বলবে? হ্যাঁ রে সুখেন, বলতেই তো এসেছি। ওই যে আমরা একটা মেয়ে দেখবো বলেছিলাম না, ওখানে ওদের বাড়িতে আমি তো খবর পাঠিয়ে দিয়েছি যে সামনে শুক্রবার আসবো। ওরা আমাদেরকে বলেছে যেতে, এটাই তোকে জানাতে আসলাম। তুই শুক্রবার সকাল 10টায় প্রস্তুত হয়ে থাকিস, দুজনে মিলে দেখে আসবো ক্ষণ। সব কিছু ঠিকঠাক থাকলে তোকে এবার বিয়েটা করিয়েই দেব, কি বলিস? আমিও সেটা চাই গো খুড়ো। একা হাতে সব কাজ করতে করতে আমার তো আর ভাল লাগে না। এই যে দেখো না, সকাল সকাল ঘুম থেকে উঠে উনান ধরাতে হয়। তুমি বলো, এগুলো কি আর আমার কাজ? তারপরেও তো বছরের পর বছর ধরে করে আসছি, এখন মোটেও আর করতে ইচ্ছা করে না। এই তো আর কয়েকটা দিন, এর পরে বাড়িতে বউ চলে আসলে আর এসব কাজ করতে হবে না। সকালবেলা ঘুমাবি, আর ঘুম থেকে উঠে দেখবি জল খাবার প্রস্তুত। আহা গো খুড়ো, কবে যে সেই দিনটা আসবে সেই অপেক্ষাতেই থাকলাম।
তোর ভাত তো রান্না হয়ে গেল, এখন শাক হতে 2 মিনিট লাগবে, তাই বরং খেয়ে নে, আমি গেলাম। আরে এত তাড়াহুড়ো করছো কেন? আমার সাথে দুটো ভাত খেয়ে যাও না। না রে সুখেন, এখন যাই, কিছুদিন পরে বৌমা যখন আসবে তখন একেবারে বৌমার হাতের খাবার খাবো। বৌদি, দাদাকে তো দেখতে পাচ্ছি না, দাদা কি ঘরে নেই? আরে বলবেন না, উনি হঠাৎ করেই সকালে অসুস্থ হয়ে গেছেন। আসলে কিনা বয়স হয়েছে তো, তাছাড়া এই ঠান্ডা শীতের মধ্যে এত জ্বর, একদম পিছু ছাড়ছে না। আজ সকাল থেকেই তো বিছানায় পড়ে গেছে, একদম উঠতেই পারছে না, খুব ক্লান্ত হয়ে গেছে। এবার তো খুব বেশি শীত পড়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা এই যে দেখো, মেয়েকে নিয়ে আসলাম, ওর নাম হচ্ছে সুখেন। বাবা মা কেউ নেই, তবে বাবা মা বেঁচে থাকলে এতদিন হয়তো বিয়ে করিয়ে দিত। তাছাড়া আমরা যেহেতু ওর প্রতিবেশী আছি, আমাদেরও কিছু দায় দায়িত্ব আছে। সুখেন আমার খুবই পরিচিত, খুব ভালো ছেলে, আর তোমরাও আমার পরিচিত, তোমাদের সম্পর্কেও আমি জানি, তাই বিশ্বাস করে ভরসা করে নিয়ে এসছি। এখন তোমার কোনো প্রশ্ন থাকলে ওকে জিজ্ঞাসা করতে পারো। তা তো ঠিক আছে, বরং তার আগে তোমরা একটু শরবত মিষ্টি খেয়ে নাও তো। তা বাবা সুখেন, তুমি এখন কি কাজ করো? মাসিমা, আমি বর্তমান নৌকা চালাই। নৌকা চালিয়ে মাসে মোটামুটি ভালোই একটা আয় রোজগার হয়। এই রোজগার দিয়ে আশা করি আমি আপনার মেয়েকে ভালো রাখতেই পারবো। ঠিক আছে বাবা, সেটা তো খুবই ভালো কথা। আমাদের তো একটাই মেয়ে, আর আমাদের যা কিছু আছে সবই তো ওই পাবে। তাই আমরা এমন একজন ছেলে খুঁজছিলাম, তার আয় রোজগার মোটামুটি থাকলেও মানুষ হিসাবে যেন খুব ভালো হয়। আমার মেয়েকে কখনো যেন কষ্ট দেবে না। মনে হচ্ছে আমরা তেমন কাউকেই পেয়ে গেছি। আমাদের তরফ থেকে কোনো অসম্মতি নেই। আচ্ছা, তাহলে খুব ভালো কথা। বাদ বাকি কথা আমি দাদার সাথে সেরে নেব। এখন তাহলে উঠি। ঠিক আছে বৌদি। কি ব্যাপার, এই মেয়েটা আমাকে দেখে এমন হাসি দিল কেন? ও তো আজকের আগে কোনোদিন আমাকে দেখেনি, আমাকে চেনে না। অপরিচিত একটা ছেলেকে দেখে এমন করে একটা মেয়ে হাসি কেন দেবে? কি রে সুখেন, এখান থেকে যাবি নাকি? বললাম না, এখন চল, বাদ বাকি কথা দাদার সাথে আমি সেরে নেব। হ্যাঁ চলো। সুখেন, তোর মুখটা এমন কালো হয়ে আছে কেন রে? মেয়ে কি তোর পছন্দ হয়নি? মেয়ের বাড়িতে যাওয়ার আগে তো খুব হাসি খুশি ছিলি, এখন হঠাৎ করে আবার কি হলো তোর? কই, কিছু তো হয়নি। কিছু হয়নি বললেই কি আর হবে নাকি রে? আমার বয়স কি তোর থেকে কম নাকি? বয়স যেহেতু তোর থেকে আমার বেশি, তাই অভিজ্ঞতাও নিশ্চয়ই তোর থেকে আমারই বেশি হবে। এখন কায়দা না করে বল তো, কেন মুখ ফুলিয়ে রেখেছিস? মেয়েটাকে কি তোর পছন্দ হয়নি বুঝি? মেয়েটা অপছন্দ করার মতো কিছু হয়নি খুড়ো, তবে আমি এই মেয়েটাকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করতে পারবি না কেন? তোর সমস্যা কোথায়? মেয়েটা দেখতে সুন্দরী, পরিবারও ভালো, বাবা মায়ের একমাত্র সন্তান, সব কিছু মিলিয়ে তো এখানে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না আমি। তাছাড়া পরিবারটি আমার পরিচিত, তাই আমি বলছি তুই এখানে পুরোপুরি ভরসা করতে পারিস। আর কোনো সমস্যা হলে আমি তো আছি নাকি? দেখো খুড়ো, তুমি তো আমার গুরুজন, তাই সব কথা তোমাকে পরিষ্কার করে বলা সম্ভব নয়। তবে এতটুকু বলে রাখি, আমার কেন জানি মনে হয়েছে মেয়েটার স্বভাবে কোনো সমস্যা আছে, তাই আমি বিয়ে করতে পারবো না। কি আজে বাজে কথা বলছি? মেয়েটার স্বভাবে সমস্যা আছে মানে কি? আমি তো ওকে ছোট কাল থেকেই চিনি। যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমি তো জানতে পারতুম, বুঝতে পারতুম, তাই নাকি? বললাম তো খুড়ো, এখানে আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। তুমি আমাকে ক্ষমা করে দিও, আর কিছু মনে করো না।
তোমার সন্ধানে যদি আরও মেয়ে থাকে তাহলে আমাকে বলো, কিন্তু এইখানে কোনোভাবেই আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমার কাছে আর একটা মেয়ের সন্ধান আসে, সে মেয়েটাও না হয় একবার দেখেই আসবো। দেখ, ওই মেয়েটাও আবার একা তোর মতোই, তারও বাবা মা নেই, ছেলে কাল থেকেই পাড়া প্রতিবেশীদের বাড়িতে কাজ করেছে। মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে রে, আমার মনে হয় ওকে তোর পছন্দ হবে। দুজনের জীবনটা একদম একরকম। ঠিক আছে, তাহলে সময় করে আমাকে তুমি জানিও, একদিন গিয়ে আমরা দুজনে দেখে আসবো। এই মাসে তো আর পারবো না, দেখি পরের মাসে সময় করে যাবো খন। ওই তো আমার বাড়ির কাছে চলে এসেছি, চলো এক কাপ চা খেয়ে যাবে। যতদিন না তোর জন্য একটা বউ এনে দিতে পারছি ততদিন তোর বাড়িতে কিছু খাবো না। আগে লক্ষ্মী দেখে একটা বৌমা নিয়ে আসবো, তারপর তার হাতে খাবার তোর বাড়িতে গিয়ে খাবো। এখন চলি রে। সীমা, তুই কেমন আছিস মা? আমি তো ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ মা, আমরা ভালোই আছি। আর তোমার তো বাবা মা বেঁচে নেই, তাই সব কথা তোমাকেই বলতে হবে। এই দেখো, ওর নাম হচ্ছে সুখেন। তোমার মতো সুখেনেরও বাবা মা বেঁচে নেই, দুজনেই অনেক কষ্ট করে বড় হয়েছো। এখন তোমাদের দুজনের হাত এক করে দিতে পারলে আমার খুব ভালো লাগবে। আমার কাছে মনে হয় তোমরা দুজন দুজনের খুব ভালো বুঝতে পারবে, কারণ জীবনের সংগ্রামে তোমরা দুজনেই জয়ী। এখন বাকিটা জীবন তোমরা এই একসাথে ভালো মতো করে পার করে দিতে পারলেই চলবে। এখন বলো তো মা, তোমার কি কোনো প্রশ্ন আছে? না না, আমার কোনো প্রশ্ন নেই। আপনার ওপর আমার অনেক বিশ্বাস আছে। আমি জানি আপনি যা আমার জন্য করবেন তা আমার মঙ্গলের জন্যই করবেন। আচ্ছা, আপনারা একটু বসুন, আমি বরং আপনাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে আসি। আমার তো আর কেউ নেই, তা সব কিছু আমাকে একা একাই করতে হয়। ঠিক আছে মা, তুমি যাও। সেই কখন থেকে চুপ করে আছিস, কিছু বলছিস না যে? দেখছি মেয়েটা কত সুন্দর আর কত লক্ষ্মীও বটে। হ্যাঁ খুড়ো, মিথ্যে বলবো না, সত্যি মেয়েটা খুব সুন্দরী। তবে 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 আর কি? তুমি দেখলে না ওর নাকটা কেমন বোঁচা, আর মাথায় চুল খুব অল্প। দেখ সুখেন, কোনো মানুষই পরিপূর্ণভাবে সূক্ষ্ম হয়ে থাকে না, সবার মধ্যেই কোনো না কোনো খুঁত থাকে, আর এসব খুঁত বড়ভাবে দেখার কোনো কারণ নেই। তাছাড়া তুই ওর বোঁচা নাক আর অল্প চুল ধুয়ে জল খাবি নাকি? মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে, আর তুইও ঠিক তাই। আর এই কারণে এই মেয়েটা তোকে খুব ভালো করে বুঝতে পারবে। এমন একজন জীবনসঙ্গী তোর কিন্তু প্রয়োজন আছে। তা ঠিক, তবে বিয়েটা তো সারা জীবনের ব্যাপার, কোনো একটা আবেগের বশে আমি তো আর আমার জীবনে কোনো ভুল করতে পারবো না। আর আমি বিয়ের পরে তো কাউকে কষ্টও দিতে পারবো না, তাই যা হবার সেটা বিয়ের আগেই হয়ে গেলেই ভালো। চলো আমরা এখন উঠি। তোর মনের মধ্যে যে কি আছে সেটা বোঝার ক্ষমতা আমার নেই। ও তুমি এখানে? কয়েক মাস ধরেই তো তোমার কোনো খবর পাচ্ছি না, তুমি কি উধাও হয়ে গিয়েছিলে নাকি খুড়ো? উধাও হয়ে যাব কেন? আমি ইচ্ছা করেই তোর কাছ থেকে দূরে দূরে থাকছি, কারণ তোকে দেখলেই আমার খুব বিরক্ত লাগে, তাই তোর সামনে আমি আসি না। কিন্তু কি কপাল দেখ, সকাল সকাল শীতের মধ্যে ভেবেছিলাম গরম গরম একটু চা খাবো, সেটাও হলো না। তোর মুখ আমাকে দেখতেই হলো। আমার ওপরে তোমার এত রাগ কেন বলো তো? কি করেছি আমি? কি করেছিস জানিস না? এই পর্যন্ত 7টা মেয়ে আমি তোকে দেখিয়েছি, কিন্তু একজনকেও তোর পছন্দ হয়নি। এটা সেটা বলে তুই সব বিয়ে ভেঙে দিচ্ছিস, আর সাথে আমার নাক কাটা যাচ্ছে। এই 7টা পরিবারই আমার খুব জানাশোনা পরিচিত ছিল, তাদের সামনে আমি এখন আর লজ্জায় যেতে পারছি না, সেটা শুধুমাত্র তোর কারণে। এখন অকারণে আমাকে বিরক্ত না করে আমার সামনের থেকে যা তো, তুই এখন যা, এখান থেকে চলে যা।
আচ্ছা, সেই কখন থেকেই দেখছি আপনি খুব কান্নাকাটি করছেন। কান্নাকাটি করছেন কেন? আর নদী পার হয়ে কোথায় যাবেন? না মানে বলতে চাইছিলাম, নদীর ওই পারে তো আমার গ্রাম, ওখানে কার বাড়ি আসছেন সেটা জানার জন্যই জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। আমি যে কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। মানে কি বলছেন আপনি? কয়েক বছর আগেই আমার স্বামী মারা গেছে। মেয়েটার জন্যই এতদিন আমি শ্বশুরবাড়িতে পড়ে রয়েছি। শ্বশুরবাড়িতে শত অন্যায়ের পরেও মুখ বুজে আমি চুপচাপ ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যেই ছায়াটাও মাথার ওপর থেকে চলে গেল, আমাদের ভাসুর দেওর সবাই মিলে আমাদের সম্পত্তি ওদের নামে নিয়ে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, বাবা মাও বেঁচে নেই। এখন আমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাব, কি করব, তাও আমি কিছু জানি না। আপনি যাবেন আমার বাড়িতে? আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ তো নেই। আপনাদের দুজনের কোনো সমস্যা হবে না, আপনাদের থাকা খাওয়ার জন্য সব ব্যবস্থা আমি করব। আমার বাড়িতে চলুন। সেটা তো আর বললেই হবে না। আপনার বাড়িতে হঠাৎ করে আমরা দুজন গিয়ে উঠবো, এতে তো মানুষ নানা ধরনের কথাই শোনাবে আপনাকে আর আমাকে। সেটার তো আর কোনো দরকার নেই, তাই না? মানুষের কোনো কথা যেন আপনাকে বা আমাকে শুনতে না হয়, আমি এই ব্যবস্থাই করব। আপনার যদি কোনো আপত্তি না থাকে, আমি আপনাকে বিয়ে করে সম্মানের সাথে আমার ঘরে নিয়ে যাব। আপনার কোনো আপত্তি নেই তো? আপনি একজন অবিবাহিত মানুষ, আমি বিবাহিত, আমার সাথে একটা মেয়েও আছে। আপনি চাইলেই তো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিয়ে নিতে পারেন। তাছাড়া আমি দেখতেই বা কি আহামরি আছি। এত কথা তো আপনাকে ভাবতে হবে না। আপনি রাজি আছেন কি না সেটা শুধু আমাকে বলেন। জীবনে একটা সময়ের অনেক কিছু চাইতাম, এখন এই সময়টাতে এসে বুঝতে পারছি ও সব কিছুই ছিল ভুল। আসলে জীবনটা মোটেও স্বপ্নের মতো নয়, আর পৃথিবীতে কোনো মানুষই পরিপূর্ণভাবে সূক্ষ্ম নয়। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি, আগের থেকে এখন আমি অনেক পরিপূর্ণ হয়েছি, তাই সব কিছু বুঝে শুনেই বলছি। আপনি রাজি থাকলে আপনাকে আজই বিয়ে করে আমি আমার ঘরে নিয়ে যাব। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ধন্যবাদ।